নমস্কার, আরও একবার স্বাগত হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এই সরাসরি অনুষ্ঠানে। বিদ্যুৎ সমস্যার কারণে অনুষ্ঠানে বিঘ্ন ঘটায় আমরা আবারও শুরু করছি আমাদের এই বিশেষ অনুষ্ঠান এবং আমাদের সাথে রয়েছেন 2024 লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী, ইন্ডিয়া জোটের প্রার্থী, রাজ্য কংগ্রেস সভাপতি, রাজ্য রাজনীতির পরিচিত মুখ, অভিজ্ঞ মুখ আশিস কুমার সাহা। আশিসবাবু, স্বাগত আপনাকে হেডলাইন্স ত্রিপুরায়। ধন্যবাদ জানাই আপনাদের। প্রথমেই যেটা রাজনীতির বিষয়ে নতুন করে আপনার থেকে কিছু সেভাবে জানার সময়টা বা জানার বিষয়টা নতুন করে কিছু নয়, কারণ আপনি রাজ্য রাজনীতির সঙ্গে দীর্ঘ বছর ধরে যুক্ত। বিরোধী শিবিরেও রাজনীতি করেছেন, শাসক শিবিরে থেকেও রাজনীতি করেছেন, বর্তমানে আপনি আবার বিরোধী শিবিরে। তো বেশ কয়েকটা নির্বাচনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এবার লোকসভা নির্বাচনে কীরকমভাবে দেখছেন? কারণ লোকসভা নির্বাচন এবং এরকম একটা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা, প্রাথমিক প্রতিক্রিয়া আপনার। প্রথমত, খুব বড় পরিসরে এই প্রথমবার মতো আমি প্রতিদ্বন্দ্বিতায় আছি, কিন্তু এই নির্বাচনী লড়াই বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীর হয়ে কাজ করার এই অভিজ্ঞতা আমার দীর্ঘদিনের। একজন কর্পোরেশনের সদস্য থেকে শুরু করে এই রাজ্যে বিধানসভায় 3 বার প্রতিনিধিত্ব করার যে সুযোগ আমার হয়েছে, এই অভিজ্ঞতার আলোকে আমি পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন, যেখানে 30টা বিধানসভা আসনকে নিয়ে এই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা, তো আমি মনে করি যে বড়সড়ে প্রতিদ্বন্দ্বিতা করার মধ্য দিয়ে আরেকটা অভিজ্ঞতা আমার অর্জন করার সুযোগ হয়েছে। রাজ্যের জনগণ বিভিন্ন সময়ে সাংগঠনিক পদাধিকারী হিসাবে বা ত্রিপুরা রাজ্য বিধানসভার সদস্যরূপে আমাকে পেয়েছে। রাজ্য রাজনীতির অভিজ্ঞতাতেই আমি এই নির্বাচনী লড়াইয়ে থাকব। আশিসবাবু, আপনার যিনি প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমানে সাংসদ, এবং স্বাভাবিকভাবেই একটা সময় আপনি ওনার সাথেও রাজনীতি করেছেন, একসাথে বলা যেতে পারে রাজনৈতিক সতীর্থ। এবার আপনারা দুজনে সম্মুখ সমরে, ভোট যুদ্ধে। আপনি বিজেপি দলের রাজ্য সভাপতির পদেও ছিলেন। তো সামগ্রিকভাবে এই বিষয়টা এক প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে, সহসভাপতি, রাজ্য বিজেপির সহসভাপতিও আপনি ছিলেন, তো পদে ছিলেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে বিপ্লব কুমার দেব প্রার্থী হিসেবে কিভাবে দেখছেন? না, দেখুন, প্রার্থী যেই আমার প্রতিদ্বন্দ্বী হিসাবে থাকুক, আমি কোনো লড়াইকেই খাটো করে দেখি না, এবং লড়াই করার যে মানসিকতা, এটা আমি প্রতিটা ক্ষেত্রেই আমার প্রতিদ্বন্দ্বীর সাথে যে লড়াই, এটা আদর্শগত নীতিগত লড়াইটাকেই আমি বেছে নিই। যিনি আজকে প্রতিদ্বন্দ্বিতায় আছেন, সত্যি কথা বলতে কি যে একটা বিশেষ পরিস্থিতির কারণে আমরা গান্ধিয়ানা রাজনীতির যে মূল পথ থেকে খানিকটা আমরা সরে গিয়েছিলাম। আবার কখনও গান্ধিয়ানা রাজনীতি বা গান্ধীবাদী রাজনীতিকে মন থেকে মুছে ফেলতে পারিনি, এবং বর্তমান যে শাসক দল, যাদের ক্ষমতায় বসানোর পেছনে এই রাজ্যের আপামর জাতীয়তাবাদী, গান্ধীবাদী যারা রাজনীতিবিদ বা রাজনৈতিক কর্মী, তাদের এই বিশাল ভূমিকা ছিল, তাদের অংশগ্রহণের মাধ্যমে এটা সম্পন্ন হয়েছে। কিন্তু ভারতীয় রাজনীতিতে বর্তমান বিজেপি শাসক দল হিসাবে এরা কোনো নীতি, আদর্শ বা তাদের ভারতবর্ষের সাংস্কৃতিক, কৃষ্টি সমস্ত কিছু তারা মুছে ফেলার জন্য প্রয়াস নিচ্ছে। ভারতীয়তা যেটা আমরা দেখেছি যে তার যে নূতন সংস্করণ তারা যেভাবে প্রস্তুত করে ভারতবাসীর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেখান থেকে আমাদের বিরোধ। এবং সত্যি কথা কি, শাসক দলের থেকেও এই ধরনের
অনৈতিক বা অসাংবিধানিক কাজগুলিকে মেনে নিতে পারেনি বলেই গান্ধীবাদী রাজনীতির মূল ধারায় নিজেদেরকে যুক্ত করেছি এবং অবিচল থেকেই এই কাজের সঙ্গে আবার নিজেকে জনমানুষের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। এই প্রতিদ্বন্দ্বিতা হবে নীতি আদর্শের প্রতিদ্বন্দ্বিতা। আমি জানি না যিনি আমার বিরুদ্ধে লড়াই করছেন, আমাকে যেমন মানুষ চেনে ওনাকেও চেনে। উনি এই রাজ্যে কী হিসাবে রাজনীতিতে ওনার পদার্পণ এবং রাজনীতিতে থেকে উনি এই রাজ্যের বাসীকে কী দিয়েছেন, ওনার কাজকর্মের প্রতিফলন এই রাজ্যের মানুষের মনে দাগ কেটেছে এবং আগামী দিনে প্রতিদ্বন্দ্বিতায় এই বিষয়গুলি অত্যাধিক গুরুত্ব পাবে। আশিসবাবু, বিপ্লববাবু বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে উনি প্রচার শুরু করে দিয়েছেন, আপনিও প্রচার শুরু করে দিয়েছেন। প্রচারে দেখা যাচ্ছে যে বিপ্লববাবু আপনাদের দলকে মানে কংগ্রেস দলকে তরমুজ বলছেন, তরমুজ বলে কটাক্ষ করছেন, আপনার প্রতিক্রিয়া? দেখুন, সব কথার ওনার আমি জবাব দিতে চাই না, তবে উনি রাজ্যে পদার্পণ করেই একটা বিষয়ে উনি জনসাধারণের সামনে যেটা রেখেছেন যে ওনার প্রতিদ্বন্দ্বী বা বিরোধী দলকে 1 লক্ষর বেশি ভোট উনি কোনো অবস্থাতেই দিতে চান না। তো একটা গণতান্ত্রিক ব্যবস্থাপনায় নির্বাচন এবং ইলেকশন কমিশন থেকে শুরু করে আমাদের রাজ্যের যিনি প্রতিনিধি চিফ ইলেকশন অফিসার, আমরা সকলে মিলে সেখানে গিয়ে বলেছি যে কিভাবে গণতান্ত্রিক ব্যবস্থাপনাকে বৃদ্ধাঙ্গুষ্ঠীর দেখানো হচ্ছে এবং এই রাজ্যের যারা ভোটার, তাহলে এই ভোটাররা তো মূল্যহীন। একটা শাসক দল ঠিক করে দেবে যে কে কত ভোট পাবে, কাকে কত ভোট দেওয়া হবে। তো এইটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক এবং তারা তাদের চিরাচরিত যে গণতান্ত্রিক ধ্যান ধারণা, সেই ধ্যান ধারণের বহিঃপ্রকাশ। তবে সত্যি কথা কি, উনি কখন কি বলেন বা কি বলবেন, এই রাজ্যের মানুষের মধ্যে এটা নিয়ে একটা আতঙ্ক। এবং ওনার এই 4 বছরের মুখ্যমন্ত্রীত্বে রাজ্যের মানুষ অনেক নতুন কিছু শিখেছে, নতুন কিছু দেখেছে এবং ওনার মুখাশ্রিত যে সমস্ত আলোচনা আজকে সারা পৃথিবীব্যাপী সেগুলি সমাদৃত। আপনার ব্যানারে, প্রচারের ব্যানারে, পোস্টারে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোটের প্রার্থী, তো বামফ্রন্টের সমর্থন পাবেন, কীরকম কথাবার্তা হয়েছে? না, দেখুন, ইন্ডিয়া জোটটা সারা দেশব্যাপী। আমাদের রাজ্যে এখানে আমাদের ইন্ডিয়া জোটের বামফ্রন্টের যারা বিভিন্ন দল, সেই দলগুলি সমন্বয় করেই এই রাজ্যেও আমরা ইন্ডিয়া জোটে সামিল হয়েছি। এছাড়াও আরও কিছু ছোট ছোট বিরোধী দল আছে যারা ভোটের কথা মাথায় রেখে বা বিরোধী ভোট এক জায়গায় নিয়ে আসার লক্ষ্যে আমরা আবেদন রেখেছি, তারাও এগিয়ে আসছে। আমরা বিশ্বাস করি যে বিরোধী ঐক্য নিয়েই আমরা ভোটে সামিল হব। আমি যতটা জানি যে আজকেই হয়তো বামফ্রন্টের রাজ্য কমিটির মিটিংয়ের পরে, মিটিং সমাপ্ত হওয়ার পরেই তারা জানিয়ে দেবেন, তাদের প্রার্থীও ঘোষণা হবে এবং ইন্ডিয়া জোটের বিষয়ে তারা এই রাজ্যের সাধারণ ভোটারদের কাছে একটা বার্তা পৌঁছে দেবে। আমরা আমাদের লড়াই ঐক্যবদ্ধ লড়াই, ইন্ডিয়া জোটের পক্ষে লড়াই এবং আমরা ইন্ডিয়া জোটের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতায় থাকছি। আশিসবাবু, এ রাজ্যে দীর্ঘ বছর ধরে রাজনৈতিক যে লড়াইটা, সেটা মূলত আপনাদের এবং বামফ্রন্টের মধ্যেই, বামফ্রন্ট এবং কংগ্রেস। আপনারা 5 বছর ক্ষমতায় ছিলেন জোট জমানায়, তারপর দীর্ঘ সময় বামফ্রন্টের ক্ষমতা, এবং এই যে রাজনৈতিক লড়াই এ রাজ্যের, সেটা বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যেই দেখা গেছে। 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে যে দলের সঙ্গে আপনাদের দীর্ঘ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, সাংবাদিক সম্মেলন থেকে শুরু করে রাজনৈতিক কর্মসূচিতে আপনারা বিধানসভায় দাঁড়িয়ে আপনারা একের পর এক যেই দলের সমালোচনা করেছেন, সেই দলের সঙ্গে আপনারা হাত মেলালেন, আপনারা জোট করলেন।
তো সামগ্রিকভাবে কি মনে হয় যে এই যে এটা কতটা আপনারা মানুষকে বিশ্বাস দিতে পেরেছিলেন, মানুষের আস্থা অর্জন যে সেইভাবে আপনারা করতে পারেননি, সেটা কিন্তু 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফলে স্পষ্ট। আবার 2024 লোকসভা নির্বাচনে আপনারা সেই একই পথেই হাঁটছেন। এটা কি মানে রাজ্যের মানুষদের বা যারা ভোটাররা রয়েছেন তাদের কাছে আপনাদের যে বক্তব্য, আপনার কি কারণে আপনারা এই দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এখন রাজনৈতিক মিত্র, সেটা কি বোঝাতে পারবেন? কিভাবে যাবে? বিজেপি তো এটাকে বড় ইস্যু করে প্রচার ইতিমধ্যেই চলছে ওনাদের। প্রথমত, রাজনীতিটা কিসের জন্য? মানুষের জন্য। মানুষের প্রত্যাশা, মানুষের বিশ্বাস, মানুষের উন্নয়ন এবং জনগণকে নিয়ে ভারতীয় যে ব্যবস্থাপনা, গণতন্ত্রের পক্ষে, সংবিধানের মধ্যে দিয়ে এবং ভারতীয়তা, এটাকে ধরে রাখার লক্ষ্যেই তো আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড। তো সবচেয়ে বড় কথা হয়েছে যে ম্যান্ডেটটা তো মানুষের কাছ থেকেই আসে। এই রাজ্যে একসময় বামপন্থীরা সরকারে ছিল, কংগ্রেস দল বিরোধী ভূমিকা পালন করেছে। বর্তমানে বামফ্রন্ট বিরোধিতায়, কংগ্রেস দল বিরোধিতায়, শাসনে আছেন বিজেপি এই রাজ্যের মানুষের জন্য যদি ভালো কাজ করত, মানুষকে সুখে শান্তিতে রাখত, মানুষের উন্নয়ন হতো, রাজ্যের সার্বিক উন্নয়ন যদি তারা করত, স্বাভাবিকভাবেই এই রাজ্যে বিজেপি দল কোনো বিরোধীদের সম্মুখীন হতে হতো না। আমরা মনে করি যে এই রাজ্যে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা, এটা বিজেপি সরকার এখানে যখন ক্ষমতায় আসে তারপর থেকেই শুরু হয়েছে এবং এটা ধীরে ধীরে আজকে গ্রাম স্তরে সর্বত্র এই জিনিস বিরাজ করছে। ভয়, ভীতি, সন্ত্রাস আজকে গণতান্ত্রিক বাতাবরণ নষ্ট করে দিচ্ছে। বিরোধী রাজনৈতিক দলগুলির কর্মসূচিকে সংকুচিত করতে তারা বাধ্য করে চলেছে। গণতন্ত্রের পক্ষে যারা কথা বলবে তারা অত্যাচারিত হচ্ছেন। প্রতিবাদ করলে মানুষের উপর অত্যাচার, নির্যাতন নামিয়ে নিয়ে আসা হচ্ছে। এই রাজ্যের কোনো মানুষের না অর্থনৈতিক সুস্থিতি, না রাজনৈতিক কোনো অধিকার বা এই রাজ্যের সামাজিক কর্মকাণ্ডেও শাসক দলের থাবা পড়েছে। স্বাভাবিকভাবে মানুষ চাইছে তার থেকে পরিত্রাণ নিতে গেলে সবকটা রাজনৈতিক দলের তাদের দায়িত্ব কর্তব্য আছে। আমরা দলের নীতি আদর্শর থেকেও তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতি সমালোচনা করি, তার বিরোধিতা করি। একসময় শাসক দলে সিপিএম ছিল, তাদের বিভিন্ন কর্মসূচি নিয়ে, তাদের বিভিন্ন সময়ে ভূমিকা নিয়ে আমরা সেখানে বিরোধী দলের ভূমিকা পালন করেছি। বর্তমানে শাসক দলে বিজেপির শাসন ব্যবস্থায় জনগণের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেট নিয়ে আমরা চলছি। মানুষ চাইছে যে লড়াইটা ঐক্যবদ্ধ হোক, মানুষ চাইছে এই স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হতে। মানুষ বিজেপির বিরুদ্ধে একটা ভোট বিভাজনের যে অঙ্কটা 2023-এ ভোট বিভাজনের কারণে শাসক দল পুনরায় ক্ষমতায় ফিরতে পেরেছে। আজকে যারা শাসক দলের হাত ধরেছে সেদিন তারা বিরোধিতার নাটক করেছিল। বিরোধিতার নাটক করে শাসক দলকে সেফ প্যাসেজ দিয়েছে। বর্তমানে আর সেই সুযোগ নেই এবং দলের মধ্যে ধীরে ধীরে খুব এটা চলছিল। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সরাসরি শাসক দলের সঙ্গে মিশে গেছে। একটা ক্যারেক্টার যখন মানুষের কাছে স্পষ্ট হয়ে আসে তখনই মানুষ চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এবং দেখা গেছে মথার ক্ষেত্রে এই চূড়ান্ত সিদ্ধান্ত আজকে আদিবাসী জনগণ ধীরে ধীরে তারা পাহাড়ে নিতে শুরু করেছে। বহু মথার নেতা কর্মীরা আজকে কংগ্রেস দলে আসছে, কংগ্রেসের সঙ্গে তারা যুক্ত হয়ে আগামী দিন আদিবাসীদের স্বার্থ রক্ষার জন্য তারা লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে মানুষ শেষ কথা, মানুষ যেভাবে ম্যান্ডেট দেবে আমরা সেইভাবেই এগিয়ে যাব। আজকে ইন্ডিয়া জোট দেশের স্বার্থে, এই নির্বাচনটা পার্টিকুলার কোনো রাজ্যের জন্য নয়, সমগ্র দেশের জন্য। দুটি জাতীয়তাবাদী সর্বভারতীয় রাজনৈতিক দল কাছাকাছি এসে সারা দেশব্যাপী লড়াই করছে।
যেখানে যেরকমভাবে লড়াইটাকে সংঘবদ্ধ করা যায়, যেখানে যেরকমভাবে বর্তমান কেন্দ্রীয় শাসক দল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয়ে তাদেরকে পরাজিত করা যাবে, সেই লক্ষ্যেই লড়াই হচ্ছে। আমরা পাঞ্জাবে এক ভূমিকা নিয়েছি, আমরা কেরালায় এক ভূমিকায় আছি, আমরা বেঙ্গলে এক ভূমিকায় আছি। সমস্ত কিছু চিন্তাভাবনা করেই যাতে শাসক বিজেপি বা স্বৈরাচারী বিজেপিকে শাসন ক্ষমতা থেকে চ্যুত করা যায়, সেই লক্ষ্যে লড়াই চলছে। আমি বিশ্বাস করি মানুষ সচেতন, মানুষ আগামী দিন সেই লক্ষ্যেই সিদ্ধান্ত গ্রহণ করবে। এখানে অতীতের যে আমাদের ত্যাগ তিতিক্ষা বা আমাদের যে বলিদান, এটা যেমন আমরা একদিক থেকে আমাদের মনে পোষণ করি, সাথে সাথে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি বিবেচনায় আমাদের কি করলে ভালো হবে, কিভাবে আমরা শক্তিশালী একটা বিরোধী হিসাবে শাসক দলকে ঠেকাতে পারবো, শাসক দলের বিরুদ্ধে লড়াইটাকে আমরা শক্তিশালী মজবুত একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে করতে পারবো। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব তারা বিবেচনা প্রসূত এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। প্রদ্যোৎ কিশোর দেববর্মনের ভূমিকা নিয়ে কি বলবেন? একটা সময় তো উনি আপনাদের দলেই ছিলেন, প্রদেশ কংগ্রেসের সভাপতিও ছিলেন। বর্তমানে সামগ্রিকভাবে এখন যেই রাজনৈতিক পরিস্থিতি এবং ওনার যে পদক্ষেপ, কিভাবে দেখছেন? না, দেখেন, একটা আবেগকে যারা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে এবং এটাকে ক্যাপিটালাইজ করে রাজনীতির অঙ্গনটাকে যারা নিজেদের স্বার্থে পরিচালিত করে, এটা খুব বেশি সময়ের জন্য করা যায় না, স্বল্প সময়ে। এবং স্বল্প সময়ের মধ্যে আমরা অনেক উত্থান পতন দেখেছি। ভারতীয় জাতীয় কংগ্রেস এই দেশের মূল স্রোত। কংগ্রেস দলে থেকে অনেকেই বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন সময়ে তারা নানা দলে গেছে, নানা দলের হয়ে কাজ করেছে। আমি মনে করি যে জাতীয় কংগ্রেসের মূল স্রোতকে কেউ কখনো বাধা দিয়ে বা তার বিরুদ্ধাচরণ করে এটাকে কোনো সময় আটকে দিতে পারবে না বা এটাকে থামিয়ে দিতে পারবে না। বর্তমানে ত্রিপুরামথার সুপ্রিমো হিসাবে উনি যে সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তে এই রাজ্যের আদিবাসীরা মনে করছেন যে তারা প্রতারণার শিকার হয়েছেন। এবং আরেকটি জুমলা, একসময় যারা আইপিএফটিতে যোগ দিয়েছিলেন বা যারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে মথাতে গিয়েছিলেন, তাদের আবার তাদের এই বিশ্বাস তাদের যে তাদের সঙ্গে প্রতারণা হয়েছে, তাদের যে দাবি দাওয়া সেগুলিকে দূরে সরিয়ে রেখে ব্যক্তিগত লাভালাভ বা স্বার্থসিদ্ধির জন্য এই সুপ্রিমো থেকে শুরু করে ত্রিপুরামাথার কিছু নেতৃত্ব, এরা এই সিদ্ধান্তে বিজেপিকে ফায়দা দেওয়ার জন্য সেখানে তারা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। নিশ্চয়ই আগামী দিন সেটার জবাব পাবেন। বিরজিৎবাবুর সাথে কথা হয়েছে প্রচারে, আপনার প্রচারে ওনাকে দেখা যাবে? হ্যাঁ, আমি প্রার্থী ঘোষণার পর আমার যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন বিরজিৎবাবু সহ, আমি সকলের সঙ্গেই আমি দেখা সাক্ষাৎ করে তাদের আশীর্বাদ নিয়েছি। বর্তমানে বিরজিৎবাবু দিল্লিতে উনি চিকিৎসার জন্য গেছেন। ওনার চিকিৎসার চেক আপ এটা শেষ হলেই উনি রাজ্যে আসবেন এবং প্রচারে নামবেন। আশিসবাবু, কীভাবে সাজাচ্ছেন প্রচার? পরিকল্পনা হয়েছে? কারণ ইতিমধ্যেই তো স্বাভাবিকভাবেই 19শে এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে নির্বাচন, লোকসভা নির্বাচনের দিন। তো স্বাভাবিকভাবে যেটুকু সময় আছে, কিভাবে সাজাবেন বা কিভাবে সাজাচ্ছেন বা কোনো রকম পরিকল্পনা বা রোডম্যাপ কি তৈরি করেছেন? বিশদভাবে হয়তো সবটা বলা যাবে না, তবে আমাদের রাজ্য কমিটি তরফে বিভিন্ন জেলায় জেলায় আমাদের ইনচার্জরা আছেন। আমাদের জেলা কমিটি এবং জেলা কমিটির নেতৃত্বে যে সমস্ত ব্লক কমিটি, আমাদের সমস্ত জায়গাতে সাংগঠনিক একটা আমরা রূপরেখা ইতিমধ্যে তৈরি করে ফেলেছি। এবার যৌথভাবে লড়াই করার জন্য আমাদের নির্বাচনী কমিটি
আমাদের জেলা এবং ব্লক স্তরে আমরা করব। আজকেও আমাদের বিভিন্ন বিভাগের মিটিং গেছে, শাখা সংগঠনের মিটিং আমাদের হয়েছে। আমরা 1-2 দিনের মধ্যে জেলায় জেলায় আমাদের যত জেলা কমিটি বা ব্লক কমিটি আছে তারা বসে তাদের যে রোডম্যাপ তারা এটা তৈরি করবে আমাদের নির্দেশ অনুসারে। আর আগামীকাল আমরা যৌথভাবে আমাদের ইন্ডিয়া জোটের একটা মিটিং আমরা করব। আমাদের সঙ্গে এই রাজ্যের বামফ্রন্ট নেতৃবৃন্দের আলোচনা হয়েছে। আমরা এই মিটিংয়ের মধ্যে দিয়েই কবে নমিনেশন সাবমিশন হবে এবং আমরা কী রূপে করব এবং কিভাবে আমরা বিভিন্ন ব্লকে ব্লকে আমাদের এই সম্মিলিতভাবে একটা সমন্বয় বেঁধে আমাদের কাজকর্মগুলি সম্পন্ন করব। নির্বাচনী প্রচারের কাজ আমরা যৌথভাবে করার জন্য আমাদের আগামীকাল আমরা বসছি এবং সেখান থেকে একটা রূপরেখা তৈরি হয়েছে। আশিসবাবু, দেখা গিয়েছিল কয়েকদিন আগেই যে তিপ্রামাথার সঙ্গে আপনারা একটা বৈঠক করেছিলেন। তৎকালীন সময়ে অনিমেষবাবু, যিনি বর্তমানে রাজ্যের মন্ত্রী, তখন বিরোধী দলনেতা ছিলেন। তো প্রদ্যুৎ কিশোর মহারাজ, প্রদ্যুৎ কিশোর দেববর্মনকেও দেখা গিয়েছিল। তো এই বৃত্তটা সম্পূর্ণ হলো না কেন? না, দেখুন, প্রথম কথা হলো যে আমি আগেও বলেছি যে এই রাজ্যে যারা ইন্ডিয়া জোটের আছেন তাদের সাথে বা যারা বিরোধী ভূমিকা পালন করছেন তাদের সাথে আমরা বরাবর যোগাযোগ রেখেছি এবং ঐক্যবদ্ধভাবে শাসক দলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করার প্রয়াস আমরা নিয়েছি। আমরা জানি যে এই রাজ্যের আদিবাসী জনগণ তাদের কিছু সুনির্দিষ্ট দাবি দাওয়া নিয়ে তারা লড়াইয়ে অবতীর্ণ। তাদের দলের এই যে দাবিগুলি, এই সমস্যা নিয়ে আমরা বিভিন্ন সময়ে কংগ্রেস দলের তরফ থেকেও আহ্বান রেখেছি। আমরা বিরোধী দল হিসাবে ওনারা যখন এই রাজ্যে দায়িত্ব পালন করছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং ওনাদের যে দাবি দাওয়াগুলি ছিল সেগুলির সম্পর্কেও আমরা আলোকপাত করেছি। এবং কংগ্রেস দল বরাবরই শুধু এই রাজ্যেরই নয়, সারা দেশের আদিবাসী জনগণের তাদের অধিকার, তাদের ক্ষমতায়ন, তাদের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে তারা আগেও নানা রকম পদক্ষেপ নিয়ে তাদের উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং আগামী দিনেও ভবিষ্যৎ কর্মসূচিতেও আমরা আদিবাসীদের তাদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নানা পদক্ষেপের কথা আমরা বলেছি। আমাদের সর্বভারতীয় সভাপতি থেকে শুরু করে আমাদের কংগ্রেস নেতৃত্ব, বিশেষ করে আমাদের যুব আইকন রাহুল গান্ধীজি, উনি আদিবাসীদের ন্যায় নিয়ে এই ন্যায় ভারত ন্যায় জোড়ো যাত্রায়ও উনি বলেছেন। তো যাতে করে আদিবাসীরা তারা এই রাজ্যে তাদের সুখ স্বাচ্ছন্দ্য, তাদের অধিকার এবং অর্থনৈতিক দিক থেকে তারা যেন উন্নয়নের পথে চলতে পারে, সেই বিষয়গুলিকে সামনে রেখেই আমরা আলোচনা করেছি। স্বাভাবিকভাবেই রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম, এটাকে এক্সপান্ড করার স্বার্থেই আমরা গেছি। কিন্তু তাদের মধ্যে যে হিডেন এজেন্ডা, সেটা হলো কংগ্রেসের জুজু দেখিয়ে বিজেপিকে কিভাবে বশ করা যায়, বিজেপির কাছ থেকে কিভাবে ক্ষমতা আদায় করা যায়। এটা যদি সার্বিক স্বার্থে হতো, আদিবাসী মানুষের স্বার্থে হতো, আমাদের কোনো কিছু বলার ছিল না। কিন্তু দুর্ভাগ্য, এটা নিজের স্বার্থসিদ্ধি করার জন্য তারা আমাদের এই যে আলোচনার যে টেবিলটা সেটাকে ইউজ করেছে। এটা আদিবাসী জনগণ কখনো তাদেরকে ক্ষমা করবেন না। কারণ কংগ্রেস দল প্রস্তুত যে এই রাজ্যে বা এই দেশের আদিবাসী বিরোধী, আদিবাসীদের ক্ষমতায়নের প্রশ্নে যারা দীর্ঘ 10 বছর কোনো পদক্ষেপ নিল না, তাদের সঙ্গে আজকে যখন হাত মিলিয়ে ইন্ডিয়া জোটকে দুর্বল করার জন্য যারা হুঙ্কার দিচ্ছেন, তাদের বোঝা উচিত যে পায়ের তলায় জমি সবটা তারা ধরে রাখতে পারবেন কি না, বা সেখানে তাদের শক্তি কতটা মজবুত। কারণ আজকেই আমাদের দলে সুদূর কাঞ্চনপুর থেকে, মান্দাই থেকে, মাতারবাড়ি থেকে, শান্তির বাজার থেকে বেশ কিছু মথা নেতৃত্ব তারা এসেছে, যোগদান করেছে।
আরও ব্যাপক যোগদান আগামী কিছুদিনের মধ্যেই এটা পরিলক্ষিত হবে। তো স্বাভাবিকভাবে আদিবাসীদের মনে আর এই দলের জন্য, বিশেষ করে মথার জন্য কোনো জায়গা নেই। প্রচারে মূল ইস্যু কি থাকছে, বাকি ইস্যু নিয়ে যাবেন ভোট প্রচারে? দেখুন, আমাদের সর্বভারতীয় নেতৃত্ব জাতীয় কংগ্রেসের পক্ষে যে 5টি ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এই মানে পূর্ব থেকে পশ্চিম বা একসময় দক্ষিণ থেকে উত্তরে জনগণকে আহ্বান রেখেছেন, জনগণের প্রতি আমাদের যে দলের পক্ষ থেকে ন্যায় প্রতিষ্ঠা করার বিষয়ে যে গ্যারান্টিগুলি প্রদান করা হয়েছে, কিষাণ ন্যায়, নারী ন্যায়, যুবা ন্যায়, আমাদের ভাগিদারি ন্যায়, আমাদের শ্রমিকদের, মেহনতিদের তাদের জন্য ন্যায়, এই ন্যায় গ্যারান্টির যে কর্মসূচি, সেই কর্মসূচিতে যুবকদের রোজগার প্রদান, শিক্ষিত যুবকদের জন্য 1 লক্ষ টাকা স্টাইপেন্ড, মহিলাদের জন্য মাসিক স্টাইপেন্ড এককালীন 1 লক্ষ টাকা প্রদান, আদিবাসী কিষাণদের জন্য এমএসপি চালু করা সারা দেশব্যাপী, আমাদের আদিবাসী সমাজের তাদের যে দাবি দাওয়া, তাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম, তাদের সার্বিক যে পরিকাঠামোগত উন্নয়ন, বাসস্থান, অন্ন, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের সংস্কৃতিকে রক্ষার যে আমাদের যে প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তার দিকে নজর রেখে সারা দেশব্যাপী এই যুদ্ধ আমরা গণতান্ত্রিক যুদ্ধে অবতীর্ণ হয়েছি। আমাদের বিশ্বাস যে আমাদের এই গ্যারান্টির প্রতি সারা দেশের মানুষের একটা অবিচল বিশ্বাস এটা থাকবে। কারণ কংগ্রেস যেখানে সরকারে আসার আগে প্রতিশ্রুতি রেখেছিল, সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়িত করেছে। আর এই জুমলা সরকার 2014 আগে ক্ষমতায় আসার ঠিক আগ মুহূর্তে তারা বলেছিল যে 2 কোটি যুবকদের বৎসরে চাকরি দেওয়া হবে, 15 লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, এবং বিভিন্ন সামাজিক ভাতা থেকে শুরু করে দেশের অভ্যন্তরে নানা ধরনের যে বিভিন্ন সমাজের মানুষের যে উন্নয়ন করবে, এই দেশের মানুষ উন্নয়ন বিমুখতার জন্য এই সরকারকে ক্ষমতাচ্যুত করছে। কালো টাকা দেশে ফিরিয়ে আনবে। দেখা গেছে এই কালো টাকার উপর দাঁড়িয়ে দেশের সরকার নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে। ইলেকট্রাল বন্ডের নামে যে স্ক্যাম ভারতবাসী দেখেছে, যারা এসবিআইকে কিরানকে পরিণত করে সুপ্রিম কোর্টের নির্দেশটাকেও অমান্য করতে চেয়েছে, আজকে দেশবাসীর কাছে বা দেশবাসীর চোখ খুলেছে যে ভারতীয় জনতা পার্টির যিনি সর্বোচ্চ নেতা, দেশের প্রধানমন্ত্রী, ক্ষমতায় আসার আগে বলেছেন না খাউঙ্গা না কিসি কো খানে দুঙ্গা। আজকে উনি অনবরত খেয়ে যাচ্ছেন, কিন্তু দেশের গরিব জনগণকে খেতে দিচ্ছেন না। এই দেশকে গরিব বানিয়ে এই দেশের বিরাট অংশের মানুষকে প্রভার্টি লেভেলের নিচে নামিয়ে নিয়ে এসে ওই রেশন শপের মাধ্যমে 5 কেজি বিনামূল্যে চাল প্রদান করে লক্ষ লক্ষ গরিব সৃষ্টি করা, আর লক্ষ লক্ষ শূন্যপদ থাকা সত্ত্বেও বেকারদেরকে চাকরি প্রদান না করে উনি এই দেশের মেধাকে অবমাননা করে চলছেন। এই দেশের একটা বিরাট অংশের অন্নদাতারা আজকে রাস্তায় নেমে তাদের এমএসপির জন্য আন্দোলন করতে হচ্ছে। সরকার তাদের প্রতি দমনপীড়ন চালিয়ে এমন একটা পরিস্থিতিতে নিয়ে দেশবাসীকে বা দেশের কিষাণদের নিয়ে আজকে দাঁড় করিয়েছেন যে এই দেশে কর্পোরেটরা ছাড়া এই সরকারের প্রিয়জন আর কেউ হতে পারবে না। এই সরকার কর্পোরেটদের জন্য আছেন, কর্পোরেটদের কর্জামাফি, কর্পোরেটদের বিভিন্নভাবে সুযোগ সুবিধা প্রদান, আর কর্পোরেটের পয়সায় ভোগ বিলাস, কর্পোরেটদের নিয়ে এরা এই দেশটাকে শাসন করতে চাইছে। আমরা কর্পোরেট মুক্ত ভারত চাই। আমরা চাই যে দেশের সম্পদ
দেশের কাজে লাগিয়ে দেশের জনগণের উন্নয়ন, দেশকে অগ্রগতির পথে সত্যিকারে নিয়ে যাওয়া। যারা বলছে যে আজকে দেশ পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক শক্তিশালী দেশ, আসলে এটা বাস্তবে কতটুকু সত্যি এটা বোঝা যায় যখন আমরা পরিসংখ্যানে যাই, এবং প্রত্যেকটা পরিসংখ্যান বলছে দেশের অগ্রগতি এবং দেশের যে সাধারণ মানুষের যে অর্থনৈতিক অবস্থা এটা দিন দিন দুর্বল হচ্ছে, দুর্বল থেকে দুর্বলতর করার প্রয়াস চলছে, এবং একটা অংশকে তারা ভাগীদারি বানিয়ে তাদেরকে অর্থ লুণ্ঠনের ব্যবস্থা করে দিচ্ছে। দেশটা বিক্রি হতে বসেছে। এই জায়গা থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে, দেশের মানুষকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এবং এবারের নির্বাচনেই মনে হয় ভারতবর্ষের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ। কারণ এই নির্বাচনে যদি এই জুমলাবাজ প্রতারক তাদের অন্যায় অবিচারের থেকে যদি দেশকে রক্ষা করা না যায়, তাহলে আগামী দিন হয়তো এই নির্বাচনী ব্যবস্থাটাকে তারা তুলে দেবে, সংবিধানটাকেই সম্পূর্ণরূপে পাল্টে দেবে। তো স্বাভাবিকভাবেই মানুষকে যদি বাঁচতে হয়, মানুষকে যদি এই দেশের কৃষ্টি সংস্কৃতি, এই দেশের সংহতিকে যদি রক্ষা করতে হয়, তাহলে এদের পরাস্ত করতে হবে। আশিসবাবু, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, কি মনে হচ্ছে, কি বুঝছেন, কতটা আশাবাদী আপনি জয়নী? আমি সারা দেশের সাথে সাথে আমাদের রাজ্যেও বলবো, এমন একটা জায়গা নেই, এমন একটা পেশার মানুষ নেই যারা এই সরকারের প্রতি সহানুভূতিশীল বা এই সরকারের কাজকর্মের তারা প্রশংসা করেন কি তাদের সমর্থন করেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়ে আমরা যেটা বুঝেছি, শুধুমাত্র ভয় ভীতি দেখিয়ে এবং জনগণের অধিকারকে রুদ্ধ করে দিয়ে, মানুষের প্রতিবাদ করার ভাষাটাকে স্তব্ধ করে দিয়ে একটা স্বৈরাচারী শাসন কায়েম করেছে। সুশাসনের নামে দুঃশাসন চালিয়ে যাচ্ছে। কিছু সংখ্যক লোক লুটপাট করে নিজেদের আখের গুছাচ্ছে। এই রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে এবং সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে আজকে তৈরি হচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, বিগত লোকসভা নির্বাচনে এই রাজ্যে 864টি পোলিং বুথে রিগিং হয়েছে। এটা রিটার্নিং অফিসারের রিপোর্ট। এটা অত্যন্ত একটা ভয়ানক চিত্র। মানুষের যে গণতান্ত্রিক অধিকার, এই অধিকার প্রশাসনের অপব্যবহার করে যেভাবে তারা বাক্সবন্দি করেছেন বা মানুষের অধিকার লোপাট করেছেন, এটা শুধুমাত্র গত লোকসভা নির্বাচনই নয়, 2018 সালে এই রাজ্যে বিজেপি দলের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আজকে অবধি কোনো নির্বাচন তারা মানুষের গণতান্ত্রিক অধিকার সঠিকভাবে প্রয়োগ হতে দেননি। অর্থ বলে, তাদের বাহুবলের কাছে আজকে মানুষকে নতজানু করা, মানুষের অধিকার হরণ করা এবং এই রাজ্যের সামগ্রিক রাজনৈতিক পরিবেশটাকে নষ্ট করে দেয় একটা নতুন সংস্করণ তারা তুলে ধরার চেষ্টা করছে। মানুষ এর থেকে পরিত্রাণ পেতে সংঘবদ্ধভাবে এগিয়ে আসতে আমরা আহ্বান রাখছি। আসবে, এটা আমাদের বিশ্বাস। ইলেকশন কমিশন তার ভূমিকা পালন করতে হবে। আমরা তাদের কাছে মেমোরেন্ডামের মাধ্যমে সমস্ত ঘটনাগুলি তুলে ধরে আমরা তাদের আশ্বাস চেয়েছি যেন তারা গণতন্ত্রের যে পথ, এই পথকে যেন অনুসরণ করতে সবকটা রাজনৈতিক দলকে বাধ্য করে এবং নির্বাচন অবাধ ও সুস্থ করার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। আশিসবাবু, অনেক অনেক ধন্যবাদ। এত ব্যস্ততার মধ্যেও আপনি হেডলাইন্স ত্রিপুরাকে সময় দিলেন, অনেক অনেক ধন্যবাদ আশিসবাবু। আপনাদেরও ধন্যবাদ, হেডলাইন্স ত্রিপুরাকেও আমার অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে কংগ্রেসের হয়ে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজ্য কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার সাথে বিভিন্ন বিষয়ে, নির্বাচনী সংক্রান্ত বিষয়ে ওনার বক্তব্য শুনলেন এবং উনি কতটা আশাবাদী সেটাও উনি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। ক্যামেরায় দিব্যেন্দু দাসের সাথে অলোক চৌধুরী, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল, আগরতলা।